নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত গল্প দাই। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত দাই। আর কোনো দিকে কিছুই বাকি রইল না। ওর বর্তমান ভবিষ্যৎ সমস্ত জীবন ঘিরে সর্বনাশের বৃত্তটা সম্পূর্ণ হলো এবার। ওর কৃতকর্মের ফল আরব্য উপন্যাসের সেই বোতলে পোড়া দৈত্যের মতো এ কদিন ধরে ধোঁয়ার মধ্যে একটু একটু করে একটা আকার নিচ্ছিল। আজ তার পরিপূর্ণ চেহারাটা দেখা গেছে। ইন্সপেক্টরকে দিয়ে এ সচেতনতা শুরু, নিজের মাকে দিয়ে শেষ। এটুকু বুঝে নিয়েছে যে এই কালই তার বাকি সারা জীবন ধরে তার মুখে কপালে ল্যাপাই থাকবে। কেউ বিশ্বাস করবে না ওর স্বামীর লিখে রেখে যাওয়া কথাটা। চিরজীবন ধরে এই নীরব ধিক্কার ও অভিযোগ তাকে তাড়া করে বেড়াবে। আইনত শাস্তি হোক বা না হোক, এই মৃত্যুর দায়িত্ব তাকে বয়ে বেড়াতে হবে। অপ্রমাণিত অপরাধের বোঝা। অত বুঝতে পারেনি, এ পরিণামও কল্পনা করতে পারেনিও। আসলে কিছু তলিয়ে ভাবারও তখন সময় পায়নি। সদ্য স্বামী বিয়োগের ব্যথা ও ঘটনার এই আকস্মিক নাটকীয়তায় স্তব্ধ হয়ে গেছিল ও। যে কোনো প্রবল আঘাতের গুরুত্ব তার বেদনা অনুভব করতে কিছুটা অবসর লাগে। সেটুকু সময়ও পায়নি তখনও। হ্যাঁ, আজ ওর মুখে কথাটা অবিশ্বাস্য পরিহাস করে মনে হবে, কিন্তু সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে একটা বিরাট শূন্যতা, একটা বিপুল অসহায় বোধ, এমনকি কোথাও যেন একটা প্রিয় বিয়োগ ব্যথাও বোধ করেছিল ও। এ অনুভূতি তার কাছেও কম বিস্ময়কর নয়। লোকে তুলনা দেয়, একটা পাখি পুষলেও মায়া পড়ে যায়। কথাটা যে কত খাঁটি আজ সে বুঝল। হয়তো এও তাই। দীর্ঘকাল একত্রে থাকার ফলে, কিংবা সে লোকটা এত অবহেলা নির্যাতন সহ্য করেও তিলে তিলে ওকে জয় করে এনেছিল বলে, ও টের না পেরেও এটা সে একত্রবাসের মায়ার চেয়েও কি বেশি কিছু নয়? কে জানে, কি তা ভাবার মতো একটু ব্যবধান মিলল না। প্রতিশোধ তার দানবীয় রূপ নিয়ে প্রায় সঙ্গে সঙ্গে ওর সামনে এসে দাঁড়ালো। পুলিশ ইন্সপেক্টর যখন ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করছেন বারবার, ওর সঙ্গে নীতিশের সদ্য কোনো কলহ বিবাদ হয়েছিল কিনা, অথবা দীর্ঘদিন ধরে কোনো মনোমালিন্য চলছিল কিনা, ইতিমধ্যে ও স্বামীকে কোনো কারণে একটু কঠিন রকমের কোনো ধিক্কার দিয়েছিল কিনা, কিংবা নীতিশই কোনো গর্হিত আচরণ করেছিল কিনা, স্ত্রীলোক ঘটিত কোনো অবিশ্বাস। তখনই বিরক্ত হয়ে উঠেই মালা জবাব দিয়েছিল। বারবার একই কথা জিজ্ঞেস করছেন কেন? এসব যে কিছুই নয়, উনি তো লিখে দিয়ে গেছেন। মিছিমিছি আমার এই অবস্থায় উত্ত্যক্ত করে আপনাদের কি লাভ হচ্ছে? ইন্সপেক্টর তাতে বিন্দু মাত্র অনুতাপ বা দুঃখ প্রকাশ না করে, সেরকম কিছু ভানও পর্যন্ত না করে, তার অভ্যস্ত ব্যঙ্গ কঠিন কণ্ঠে জবাব দিয়েছিলেন, ওইটে লিখে দিয়ে গেছেন বলেই তো জিজ্ঞেস করছি। কিছু মনে করবেন না, আপনি তো ছেলে মানুষ নন। কথাবার্তা শুনে মনে হচ্ছে একেবারে নিরক্ষরও নন। দেখেছেন শুনেছেনও বিস্তর। চিঠির বয়ানটা একটু আনইউজুয়াল নয় কি? আপনি ভেবে দেখুন না, এসব ক্ষেত্রে সাধারণত মানুষ কি লেখে। আমার মৃত্যুর জন্য কি আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়, তাই না?
বিশেষ করে এত লোক থাকতে তিনি আপনার কথাই বা লিখবেন কেন? আমার মৃত্যুর জন্য আমার প্রিয়তমা পত্নী দায়ী নন। মার্কিউ, মৃত্যুর জন্য, আত্মহত্যার জন্যও লেখেননি কিন্তু। তারপর নোটবই পেন্সিল গুটিয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, পোস্টমর্টেমের পর ডেড বডি ছাড়া হবে। কে আত্মীয় আছেন জানি না, যদি নেওয়ার ব্যবস্থা করেন। আর আপনাকে অনুরোধ, করোনারের রায় না বেরোনো পর্যন্ত আপনি কাইন্ডলি শহরের বাইরে কোথাও যাবেন না। তারপর আর কি, শোভনতার খাতিরেও একটা নমস্কার পর্যন্ত জানাবার চেষ্টা না করেই কঠিন মুখে বেরিয়ে চলে গেলেন ইন্সপেক্টর। বাইরে গিয়ে বোধ করি কোনো সহকর্মীর কাছে বলেছিলেন, মালা শ্রুতিগম্য যিনি, শি ইজ রেসপন্সিবল, অলরাইট, সামহাও অর আদার। সেই শুরু। খবরের কাগজে বর্তমানে এত স্থানাভাব সত্ত্বেও বেশ টিকা টিপ্পনী দিয়েই খবরটা ছাপা হয়েছিল। সব টিকারই মূল ইঙ্গিতটা এক। এত কথা লেখার থাকতে মৃত ব্যক্তি ওই কথাটাই বা লিখে গেলেন কেন? কোনো কাগজের রিপোর্টার বা আরেকটু বেশি এগিয়েছেন, লিখেছেন, আত্মহত্যা ঠিকই, টাটা বিল্ডিং এর সর্বোচ্চ তলা থেকে লাফিয়ে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যে ব্যক্তি, 1 ঘন্টা আগেও সহকর্মীর সাথে সহজভাবে কথা বলেছিলেন তিনি। তাছাড়া লিফটে উপরে উঠছেন, লিফটম্যানও তো কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি। অসুস্থতা বা বিষক্রিয়ায় ভুগছেন এমনও মনে হয়নি। তবে মৃত ভদ্রলোকের পকেটে চিঠিটা দেখে অনেকেই অনুমান করেছেন দীর্ঘস্থায়ী দাম্পত্য কলহই এর জন্য দায়ী। সেটা বহু লোক জানে বলেই স্ত্রীকে বাঁচাবার কথা এই লোকটির সর্বাগ্যে মনে হয়েছে। এই সংবাদপত্রগুলি মালার তথাকথিত আত্মীয়রা, অর্থাৎ ওর কাকারা, খুড়তুতো ভাইরা, দেওরেরা, মামা শ্বশুর, খুড়শ্বশুরের দল বেশ যত্ন সহকারী হাতে করে এনে অন্যমনস্কভাবে ফেলে চলে গেছেন, যাতে সে টিপ্পণীগুলি ওর পড়ার অসুবিধে না হয়। এই পাড়ায় ও দীর্ঘকাল আছে। ওপরতলার ভাড়াটে, বাড়িওয়ালা, আশপাশের বাড়ির অধিবাসী প্রায় সকলের সঙ্গেই আত্মীয়তা জন্মে গেছে। এ বিপদে যেটুকু কর্তব্য করার তারা করেছেন, কিন্তু নীরবে, ভাবলে মুখে। 2-1 মামুলি সান্ত্বনাও দিয়েছেন। তবে তা এতই শুষ্ক, ওষ্ঠ সর্বস্ব যে বলে নিজেরাই বোধহয় লজ্জিত হয়ে চুপ করে গেছেন। কোনো ধিক্কার, লাঞ্ছনা কি অভিযোগ ওর সামনে উচ্চারিত হয়নি, তবে মালা স্পষ্টই তা শুনতে পাচ্ছে। সে অব্যক্ত ধিক্কার ও অভিযোগ যেন প্রতিনিয়ত তাকে তাড়া করে বেড়াচ্ছে। অব্যক্ত বলেই তার প্রতিবাদ করা যায় না, যুক্তি দিয়ে খণ্ডন করা যায় না। নীরব অভিযোগের উত্তর দেওয়া মানেই যে সে অভিযোগ স্বীকার করে নেওয়া, এটুকু বুদ্ধি এমনকি ওরও আছে। আর বাতাসের সঙ্গে ঝগড়া করি বা লাভ কি? এই মাত্র ওর মা এত লোকের অনুচ্চারিত কথাগুলোকে সরব রূপ দিয়ে গেলেন। ছি, আমার পেটের মেয়ে হয়ে তুই এমন করলি? ছেলেটা আমার দুঃখের ভাত সুখ করে খেয়ে বেঁচে থাকবে শুধু, তাও পারল না। তোর সামনে বলছে না সত্যি কথা, কিন্তু আমার কানে কি যাচ্ছে না? ঘরে বাইরে যে কান পাততে পারছি না। তোকে যে সে বিয়ে করেছিল, এই তো তোর ভাগ্যি রে। ভাবছি সেই 15 বছরেই সবাই ভুলে গেছে সব। নেহাত ভালো মানুষ গোবেচারা ছিল বলেই কোনো দিকে কান দেয়নি। সুন্দর বউ পেয়ে কৃতার্থ হয়ে গিয়েছিল, নইলে কি ভাবিস তার কাছে কেউ খবর পৌঁছে দেয়নি? বেনামি চিঠি দিয়েছে, আমি সচক্ষে দেখেছি। হাসতে হাসতে দেখিয়ে গেছে সে, বলেছে এমন বউ আমি পেয়েছি কারোর সহ্য হচ্ছে না মা। সে দেবতা ছিল, এমন স্বামীকে তুই জমের মুখে ঠেলে দিলি।
বলতে পারত মালা, চিৎকার করে প্রতিবাদ করতে পারত, কিন্তু তার গলা দিয়ে সেই মুহূর্তে কোনো স্বরই বেরোলো না। আর যাই হোক, মার কাছ থেকে এ ধরনের অভিযোগের জন্য প্রস্তুত ছিল না সে। তেমনি প্রস্তুত ছিল না এই সংবাদটার জন্যেও। নীতিশ জানতো বেনামি চিঠিও পেয়েছিল সে, হয়তো একাধিকই, কিন্তু গ্রাহ্য করেনি, ওকে বলেওনি। আশ্চর্য! হায় রে, এই খবরটাই কেউ দেয়নি ওকে। তুমি কি করছিলে মা? এই কথাটা তুমি আগে কেন বলনি আমায়? তাহলে হয়তো এ সর্বনাশের কোনো প্রয়োজনই ঘটতো না। কিন্তু নীতিশ যে এমন ভাবে শোধ নেবে, এইভাবে ওর কথাটাই ওকে ফিরিয়ে দিয়ে এমন চরম মার দেবে, এত বড় অভিসম্পাদ চাপিয়ে দিয়ে চলে যাবে চিরজন্মের মতো, তাও তো মালা ভাবেনি কোনোদিনও, কল্পনাও করেনি। এতকাল এই 15-16 বছর লোকটার সঙ্গে ঘর করছেও, এর মধ্যে বোধহয় মোট 300টা দিনও আলাদা থেকেছে কিনা সন্দেহ। অযোগ্য ভেবেছে, ঝগড়া করেছে, অবহেলা করেছে, ঘৃণা করেছে, অসৎ ব্যবহারও করেছে, তবু ঘর করেছে ঠিকই। একই শয্যায় পাশাপাশি শুয়েছে বেশিরভাগ দিন, স্বামী স্ত্রীর দৈহিক মিলনও ঘটেছে স্বাভাবিকভাবেই, চিরাচরিত রীতিমতোই। তবু আজ স্বীকার করতে বাধ্য হলো মালা যে নীতিশকে সে কিছুই চিনতে পারেনি এই দীর্ঘকালেও। তার দ্বারা কতটা সম্ভব তাও বোঝেনি, বোঝবার চেষ্টাও করেনি। আজ এই চরম আঘাতের পর সর্বনাশের সামনে দাঁড়িয়ে মনের কোন গোপন কোণে এই চিন্তাটা জাগছে। এসব তথ্য জানলে, এ প্রতিশোধ তার সাধ্যে জানলে বোধহয় এতটা অবহেলা করতো না ও। এটুকু বুদ্ধি আছে জানলে ওদের জীবনে এত অশান্তিও থাকতো না। শ্রদ্ধা ছিল না বলেই সাধারণের বাইরে ভাবা যায় এমন কোথাও কোনো চিহ্ন দেখতে পায়নি বলেই মালা ভালোবাসতে পারেনি স্বামীকে। আজ সম্পূর্ণ মোহমুক্ত হয়ে জীবন থেকে সর্বরকম অসাধারণত্বের সম্ভাবনা চলে যাবার পরে দূর থেকে দেখলে যেমন কোনো জিনিসের পৃষ্ঠপট শুদ্ধ সব ছবিটা পাওয়া যায়, ওর নিজের জীবনটাও সেইভাবে দেখতে পাচ্ছে মালা। আসলে এই অসাধারণত্বের নেশা, এই মিথ্যা মোহই ওর জীবন, ওদের জীবন নষ্ট করেছে। ওর চেয়ে নীতিশেরই অনিষ্ট করেছে বেশি, কারণ সাধারণ মাপকাঠিতে বিচার করলে নীতিশ আদৌ অযোগ্য পাত্র ছিল না, সেদিনও না, তারপরেও না। মালা যদি অকারণ মরীচিকাকে জ্যোতি মনে করে তাকে আঁকড়ে থাকার চেষ্টা না করত, সত্যের দিকে এমনভাবে চোখ বুজে না থাকত, অবাস্তব কল্পনাকেই জীবনের প্রত্যক্ষ সত্য না ভাবত, তাহলে ওদের জীবন, ওদের সংসার এমনভাবে ব্যর্থ, নষ্ট হয়ে যেত না। না, এমন কিছু রূপসী নয় মালা, সেদিনও ছিল না। সাধারণ বাঙালি ঘরে খেদি পেচিদের মেলা, তার মধ্যে একটু সুশ্রী দেখতে হলেই 5 জনে, আত্মীয়রা বিশেষ করে, একটা ধারণা জন্মিয়ে দেয় যে সে সুন্দরী। আরও কাল হলো জীবনে ও যতটা ভালো দেখতে, ফটোতে তার চেয়ে অনেক ভালো দেখায়। এখন দেখায় কিনা অবশ্য জানে না, সেভাবে ছবি তোলেনি যে দীর্ঘকাল, তবে এককালে দেখাতো। এই তথ্যটি ওর সর্বনাশের মূল কারণ। এতদিনে সেটুকু অন্তত বুঝতে পেরেছে সে। আর সে সর্বনাশের হোতা হলো মালার জীবনের সবচেয়ে বড় দুর্গ্রহ, সবচেয়ে বড় শত্রু, ওর সেজ কাকা তপিন। আপন কাকা নয়, বাবার পিস্তুত ভাই, কাছাকাছি বাড়ি, এপাড়া ওপাড়া বলেই যাতায়াত অন্তরঙ্গতা। তপুরা বিত্তবান, সেজন্য কতকটা আজ মনে হয় মালার মা বাবা এদের একটু বেশি খাতির করতেন, সমীহ করতেন। বাকি সব ভাই সে বিত্ততা বজায় রেখেছে,
কেউ কেউ বাড়িয়েছেও, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। শুধু তপুই যথা সর্বস্ব খুইয়ে বসে আছে। বস্তুত এখনো একান্নবর্তী পরিবার আছে বলেই খেতে পাচ্ছে, নইলে হয়তো ভিক্ষেয় নামতে হতো কিংবা টিউশনি খুঁজতে যেতে হতো। অন্য ভাইরা বিএ পাশ করবার পর কেউ এমএ পড়েছে, কেউ ডাক্তারি, কেউ বা অন্য কোনো আত্মীয়র সঙ্গে নিরাপদ ব্যবসায় নেমেছে। তপুরই ভাগ্য সে জীবনের সোজা পথগুলো খুঁজে পায়নি। যে দুর্ভাগা হয় সে বোধহয় এমনই করেই নিজের পরের সকলের অনিষ্ট করে বেড়ায়। তার চারপাশে থাকে সর্বনাশের বীজাণু। তপু বিয়ে পরীক্ষা দেবার আগেই বাবা মারা গেলেন। পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে লাখ খানেকেরও বেশি টাকা তার হাতে এসে পড়ল। তখনই না এলেও চলতো, তপুই সেটা জোর করে আদায় করে নিল এবং একেবারেই নেমে পড়ল ফিল্মের ব্যবসায়। তখন ওর মাত্র 21 বছর বয়স। তারপর অল্প বয়সে এ পথে গেলে যা হয়, কিছু মোসাহেব জুটল, কিছু আনুষঙ্গিক কুঅভ্যাস। ছবি শেষ হলো যখন, তখন সে 1.5 লাখ টাকা কোথায় উবে গেছে। ছবির ওপর চেপেছে দেনা। ফলে ছবি মোটামুটি চললেও তপু 1 পয়সাও পেল না। তবে প্রথম ছবি একেবারে অচল হয়নি বলে অনেক ঘোরাঘুরি করে জন্দুই মহাজন পেয়ে আরও 2খানা ছবির মতো টাকা জোগাড় করেছিল। কিন্তু সেও যথেষ্ট নয়। যথেষ্টর জন্য অপেক্ষা করতে সে পারেওনি। ছবি ওঠার আগেই সে টাকা শেষ করে। সেই অর্ধ সমাপ্ত অবস্থাতেই হস্তান্তর করতে হয় তার ছবির সত্ত্ব। সবচেয়ে বড় কথা, ছবিটিও ওই লাইনের ভাষায় ফ্লপ করে। সেই থেকে নিশ্চিন্ত, আর কেউই টাকা দেয়নি, কোনো কাজও না। ডিরেক্টরের কাজের জন্য অনেকে চেষ্টা করছে, কিন্তু এই কৃতিত্বের ইতিহাস জেনে ওকে আর কে চাকরি দেবে? কিছুই নেই, কোনো কাজ নেই, কাজ পাবার সম্ভাবনা নেই। তবু তপু কাকা আজও ওই লাইনটা ছাড়তে পারেননি। ওই পাড়াতেই ঘোরাঘুরি করেন, আড্ডা দেন, অনেক সময় অবাঞ্ছিত অতিথি রূপে। সেটা বেশ ভালো করেই লক্ষ্য করেছে মালা। ও লাইনে তার কোনো সুবিধে হবে না বুঝে নিলেও সেটা স্বীকার করতে পারেননি তপু কাকা। কারণ তাহলে আর কোনো আশা, কোনো অবলম্বনই থাকে না। এই বয়সে কেরানির চাকরি খোঁজাও সম্ভব নয়। খুঁজলেই বা দেবে কি? সাধারণ গ্রাজুয়েট, বয়সও 40-এর কাছাকাছি। এই তপুই একদিন ধূমকেতুর মতো উদিত হলো মালার জীবনে। হঠাৎ একদিন এসে বললে, এই বুড়ি, ফিল্মে নামবি? দেখ, ব্রাইট চান্স, বরাত খুলে যেতে পারে। মালার তখন মাত্র 17 বছর বয়স। সবে কলেজে ভর্তি হয়েছে। রূপের মিথ্যা ধারণাটা 5 জনে ঢুকিয়ে দিয়েছে মাথায়। তার তো এই প্রস্তাবে নেচে ওঠারই কথা, কিন্তু তার চেয়েও নেচে উঠলেন ওর মা। বাবা পছন্দ করেননি ব্যাপারটা, সঙ্গত কটা আপত্তিও তুলতে গিয়েছিলেন। এখন লেখাপড়ার সময়, ওইদিকে মন গেলে লেখাপড়া আর হবে না। তাছাড়া শুনেছি বড় কুসংসর্গ, খারাপ লাইন। ও কিছু করুক বা না করুক, বদনাম লেখে থাকবে ইত্যাদি। কিন্তু মা সেসব কানেই তুললেন না। আরে, আজকাল কত শিক্ষিত ভদ্রঘরের মেয়ে এই লাইনে যাচ্ছে জানো? এই পিস্তুত ভাইদের গোষ্ঠীকে সাধারণ কেরানি ওর বাবা চিরকালই সমীহের চোখে দেখতেন। তার ওপর স্ত্রীর মতেই চলে এসেছেন চিরকাল। বেশি আপত্তি তুলতে সাহস করেননি। বরং ছবি তোলা শুরু হতে যখন ঘরে বাইরে এ নিয়ে ঈর্ষাতুর সসম্ভ্রম আলোচনা শুরু হয়ে গেল, সিনেমা, মাসিক, সাপ্তাহিকগুলোয় মেয়ের 2-একটা ছবিও ছাপা হতে লাগলো। এমনকি আপিসেও দেখলেন যেন কোন ফুসমন্তরে খাতির বেড়ে গেছে। তখন তারও একটু নেশা লেগে গিয়েছিল। আবার যেদিন ছবি শেষ হতে 200টা টাকাও পেল মালা,
রীতিমতো ভাউচারে সই করে সেদিন তো কথাই নেই। ভবিষ্যতের সোনার প্রাসাদের ছবি বোধ করি তিনিও সেদিন আবছা আবছা দেখতে শুরু করেছিলেন। কিন্তু এ সবই ছবি, কল্পনা। সে সোনার প্রাসাদ রামায়ণের সোনার হরিণের মতোই মিথ্যা, অবাস্তব, অনিষ্টকর। বাস্তব যা তা হলো, চেহারা যেমনই হোক, স্টার হবার মতো শক্তি বা প্রতিভা মালার ছিল না। আর প্রডিউসার ডিরেক্টরদের অভিজ্ঞ চোখ সেটা একটা দুটো আঁচড়েই, অর্থাৎ একটা দুটো ছবি দেখে বুঝে নিলেন। বুঝতে পারেনি শুধু মালা নিজে, আর তার তপু কাকাও। সূর্য সিং তো পরিষ্কারই বলে দিয়েছিলেন, অত ভালো চেহারাতেও দরকার হয় না যদি সত্যিকারের অভিনয়ের ক্ষমতা থাকে। তাছাড়া চেহারা ভালো ঠিকই, তবে পাথরের চেহারা, প্রাণ নেই। তবুও হাল ছাড়েনি। তার এ ব্যগ্রতার কারণ মালা বুঝে নিয়েছিল এতদিনে। তপুর আশা ওকে নৌকো করে ওই ভবসাগরে পাড়ি জমাবে। মালা যদি স্টার হয় তাহলে সে ওকে আবার কাজ দেওয়াতে পারবে। বড় বড় অভিনেতা অভিনেত্রীদের মর্জি বা খেয়ালের খেসারত দিতে এমন অনেক কুপোষ্য পোষণ করতে হয়। এমনকি আবার ডিরেকশনের ভারও পাওয়া অসম্ভব নয়। সুতরাং সেই নৌকো ফুটো হলে তার চলে কি করে? সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো। কোথাও কোথাও মালার সামনেই গরম গরম কথা কাটাকাটি হয়ে গেল। মালার তাতে লজ্জার সীমা থাকে না, কিন্তু ওই রকম ছোটখাটো রোল ছাড়া কোনো প্রথম এমনকি দ্বিতীয় নম্বরের হিরোইন পার্টও কেউ দিতে রাজি হলো না। 2-3 দিনের কাজ, বড় জোর 4-5 দিন, 150-200 টাকা পাওনা। ওদের দুজনে তখনও না হলেও ওর বাবা মার ততদিনে স্বপ্নভঙ্গ হয়েছে। এতে কিছু হবে না তা তারা বুঝে নিয়েছিলেন। তাদের চারিপাশে ঘিরে যে ঈর্ষা ও সম্ভ্রমের উষ্ণতা কমে আসছিল, তারা এবার চাইলেন এই গ্ল্যামার একেবারে নিভে যাবার আগেই মেয়ের বিয়ে দিয়ে দিতে। লেখাপড়া আর যে হবে না সেটা প্রত্যক্ষ। মেয়ে না ইতিমধ্যে গভীর জলে, বা আরও স্পষ্ট ভাষায় বলতে গেলে গভীর দঁকে গিয়ে না পড়ে। এখনো এই টোপ দেখিয়ে বিয়েটা হতে পারে, পরে ভালো পাত্র পাওয়াই মুশকিল হবে। ততদিনেও জৌলুসও থাকবে না, থাকবে শুধু ওই সংসর্গের আষ্টে গন্ধটা। এই বিয়ের চেষ্টার ব্যাপারে ওর মাও যখন বাবার সঙ্গে একমত হলেন, তখন মালা চোখে অন্ধকার দেখল। তার চেয়ে বেশি পাগল হয়ে উঠল তপু কাকা, কারণ শেষ চেষ্টা হিসেবে সে যা করল, পাগল না হলে তা কেউ করে না। লোকেন বলে একটি ছেলে সেই সময় স্টুডিও মহলে ঘোরাফেরা করছিল। বয়স অল্প, 24-25-এর বেশি নয়। ভালো ভালো পোশাক, হীরের আংটি, হীরের বোতাম জামায়, চোরাই আমদানি করা বিলিতি সিগারেটের প্যাকেট হাতে, অর্থাৎ বিপুল টাকার গন্ধ তাকে ঘিরে। এই বয়সে কাঁচা টাকা অর্থেই উত্তম শিকার। অবশ্য ফিল্ম লাইনের লোকও পোড় খাওয়া, তারা বাজিয়ে না দেখে ব্যস্ত হয় না। দেখলেও ভালো হোটেলে নিয়ে গিয়ে বিলিতি মদ খাওয়ালো বেশ কয়েকদিন। তার চেয়েও বড় কথা, আসল বিলিতি বোতল আমদানি করে বিতরণ করলো উদার হাতে। তপুর মনে হলো টাকাটা বুঝি অফুরন্তই, অনন্ত আশু ফুরোবে না। পাছে বড় ডিরেক্টররা কেউ বাগিয়ে বসে, এই ভয়েই সে বেশ জেনে শুনেই হিসেব করে মালাকে তার দিকে ঠেলে দিলে। মালারও তখন মাথায় আগুন জ্বলছে। সেও নির্বিকারে ওই ছেলেটির কাছে সর্বস্ব বিলিয়ে দিয়ে বসে রইল। এরপরই ধরা পড়ল ছোকরার পুঁজি সামান্য 15-20 হাজার। সে বাজারে ওই টাকাটা পণ করে জুয়া খেলতে এসেছে। অনেক টাকা আছে, এইটে রাও হয়ে গেলে মহাজনরা টাকা দেবে ছবি করার। সেই আশাতেই সে সবটা পণ করেছিল, কিন্তু পেল না কিছুই, এক মালার কুমারিত্ব ছাড়া।
এরপর আর বিবাহের প্রস্তাবে প্রতিবাদ করার কি বাধা দেবার সাহস কি মালার আছে? মালার মনে হয় তপু কাকার সেদিনই আত্মহত্যা করা উচিত ছিল, অন্তত ওই সংসর্গ চিরদিনের মতো ত্যাগ করার। কিন্তু তার কোনোটাই সে পারল না। আজও এই বৃদ্ধ বয়সেও তালি দেওয়া প্যান্ট পরে সস্তার সিগারেট হাতে ফিল্মি আড্ডায় ঘুরে বেড়ায়। প্রথম প্রথম ভালো পাত্রর দিকেই হাত বাড়িয়েছিল মালার বাবা। ইঞ্জিনিয়ার, ডাক্তার, নিদেন পক্ষে আইএএস অফিসার। অপছন্দের মেয়ে নয় মালা। বিয়ে পাশ করেনি শুনেও মেয়ের ছবি দেখে অনেকেই ঝুঁকে পড়েছিলেন। ছবির সঙ্গে অতটা না মিললেও তাদের পছন্দ হয়েছিল প্রায় সবারই। বাবা মার একমাত্র মেয়ে, অবস্থা ভালো না হলেও যথাসর্বস্বের চেয়েও বেশি খরচ করতে প্রস্তুত তারা। কিন্তু শেষ পর্যন্ত অকারণে, মানে কোনো কারণ না দেখিয়ে নীরব হয়ে যেতে লাগলেন পাত্রপক্ষরা। ক্রমশ এইরকম ঘটনা বেশ কয়েকটা ঘটে যাবার পর অক্ষয়বাবু বুঝলেন তারা যে আশঙ্কাটা করেছিলেন তাই হয়েছে। গ্ল্যামারটা নেই, অথচ দুর্গন্ধটা আছে, বরং সেটা এখন বেশি করে ছড়াচ্ছে। লোকেনের সঙ্গে অশোভন অন্তরঙ্গতা মালার দিক থেকেই নাকি সম্পূর্ণ গায়ে পড়া। লোকেনের নাকি এতটুকু দোষ নেই। একসময় তিনি এবং তার স্ত্রী শুনলেন, শুনিয়ে গেলেন আত্মীয়রাই কেউ কেউ, যারা একদা এটাকে সৌভাগ্য বলে মনে করে বিচলিত হয়ে উঠেছিলেন। তাদের সেই ঈর্ষাবোধের জ্বালার ক্ষতিপূরণ হিসেবেই সবিস্তারে ডালপালা শুদ্ধ শুনিয়ে এতদিনে তৃপ্ত ও নিশ্চিন্ত হলেন। মেয়েকে তিরস্কার চেঁচামেচি করতে পারতেন, গালাগালিও দিতে পারতেন, কিন্তু সে তো আরো নিজের অনিষ্ট করা, আকাশের গায়ে থুতু ছেটানোর মতো। অক্ষয়বাবু কিছুই বলেননি, কিন্তু মা বলেছিলেন, চাপা গলায় যতটা ধিক্কার দেবার দিয়েছিলেন। অক্ষয়বাবু নিরস্ত করেছিলেন তাকে, মেয়ে না আত্মহত্যা করে বসে। অবশেষে এই সম্বন্ধটি ধোপে টিকল। নীতিশ, ধাপার কাছে পৈতৃক বাড়ি, মা আর একটি ছোট ভাই, সাধারণ বিকম পাস। কোনো মতে একটু ভদ্রগোছের একটা চাকরি ছাড়া কোনো উচ্চাশাই নেই নীতিশে। সে চেষ্টাও করেনি। ব্যাংকের চাকরি চেষ্টা করেছে, পায়নি। একটা আধা বিলিতি সওদাগরি অফিসে তার কাজ জুটেছে। যখন বিয়ে হয়েছে তখন ৫০০ মতো সে পাচ্ছে, মাইনে আর কি সব ভাতা টাতা মিলিয়ে। তাছাড়া নাকি কিছু উপরিও আছে, ওর মা বলেছিলেন। পুজোর সময় বোনাসও। দেখতে সাধারণ গোলগাল চেহারা, বয়স ৩৪-৩৫। মাথার মাঝখানে এরই মধ্যে একটু টাক ভরা টাক দেখা গেছে। নিরীহ আত্মতৃপ্ত গোছের মানুষ। এইখানেই মালার মা বাবা একটি মারাত্মক ভুল করেছিলেন। এ পাত্র ওদের পছন্দ হয়নি। তাদের সুন্দরী ট্যালেন্টেড মেয়ের যোগ্যই যে নয় এ পাত্র। হায় রে, তখনও ট্যালেন্টের কথা মুখে উচ্চারণ করতে লজ্জা হচ্ছিল না বোধহয় তাদের। কি করবেন, মেয়ের যা বরাত আর তাদের যা কর্মফল, তাই তো হবে। এই মনোভাবটি নিজেদের জন্যই যদি রাখতেন তো হতো। এমন তো বহু মা বাপেরই মনে হয় মেয়ের বিয়ের সময়। অধিকাংশ মা বাবার কাছেই তাদের মেয়ে অদ্বিতীয়া, কিন্তু তা তারা রাখতে পারেননি, প্রয়োজনও বোঝেননি বুঝি। সেটা মেয়ের কাছে গোপন করারও বিন্দু মাত্র চেষ্টা করলেন না, বরং এই কথাগুলি বলে সহানুভূতি জানানো হবে, সান্ত্বনা দেওয়া হবে, এইটিই তাদের মাথায় খেলল। তাদের যে চেষ্টার কোনো ত্রুটি হয়নি, মেয়ের নিজের দোষেই যে ভালো ভালো পাত্র এসে ফসকে গেল, সেইটাই বোধ করি এর দ্বারা বোঝাতে চেয়েছিলেন। অথবা মনের হতাশা চেপে রাখতে পারেননি কোনো মতেই। এটা যে অসম বিবাহ, পাত্র যে কন্যার যোগ্য নয়, এ কথাটা তারা এমনভাবে মাথায় ঢুকিয়ে না দিলে হয়তো মালার এতটা খারাপ লাগতো না। অদৃশ্যকেই সে মেনে নিত, মানিয়ে নিত। কিন্তু কদিন, প্রায় মাসখানেক ধরে
এই বিলাপ প্রতিনিয়ত শুনতে শুনতে মালার ধারণা হয়ে গেল যে ছোটবেলার পাঠ্য বইতে পড়া বিউটি অ্যান্ড দ্য বিস্ট ঘটনাটারই পুনরাবৃত্তি হয়েছে তার জীবনে। তবে সে রূপকথার জন্তু রাজপুত্র হয়ে প্রকাশ পেয়েছিল একদিন। বাস্তব সংসারে যে তারও সম্ভাবনা নেই। ওর একবারও মনে পড়েনি যে ওর বাবাও এই সাধারণ কেরানি, এবং এই ৪৫-৪৬ বছর বয়সেও ৭০০ টাকার বেশি তিনি পান না। সব মিলিয়ে নীতিশ কিন্তু কৃতার্থ, গদগদ। সে এতটা অভিভূত ভাব দেখানোতেই মালার ধারণা হলো যে বাবা মার বিলাপের কারণটা সত্য, প্রত্যক্ষ। সে যত ঘটনাটাকে নির্ঘাত সৌভাগ্য বলে মনে করে, ততই সেটা মালার চরম দুর্ভাগ্য বলে বোধ হয়। মালার শাশুড়ি দেওর খুব খারাপ লোক নন। কোনো উল্লেখযোগ্য অসৎ ব্যবহারও তারা করেননি। বরং মালাই বেশ একটু মেজাজ নিয়ে থাকত। এই শ্বশুরবাড়ি ও তার অধিবাসীদের সম্বন্ধে ওর যে একটা তাচ্ছিল্যের ভাব আছে মনে, সেটাও গোপন করার চেষ্টা করত না। এও ওনারা সহ্য করতেন। সুন্দরী বধূ সম্বন্ধে সমীহর ভাব ছিল বলেই না। নীতিশের মনে হলো শাশুড়ি দেওরের সঙ্গে ঘর করতে হচ্ছে বলেই মালা এমন উদাস, বিমর্ষ ও তিক্ত। তখন তার ছোট ভাই একটা চাকরিতে ঢুকেছে। পৃথক হলে একেবারে ভাসিয়ে দেওয়াও হবে না। সে মাকে গোপনে ডেকে বোঝালো, দেখো মা, ও তোমাদের এত তুচ্ছ তাচ্ছিল্য হেনস্থা করে, এটা আমার ভালো লাগে না। অথচ স্ত্রী, তার সঙ্গেই বা দিনরাত অশান্তি করি কি করে? তার চেয়ে আমি বলি কি, দিন কতক কোথাও একটু আলাদা বাসা করে থাকি। একা সংসার করার কত সুখ বুঝুক সে। তারপর যদি শিক্ষা হয়েছে বুঝি, তখন আবার ফিরে আসব। মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, এখনকার দিনে ছেলের বিয়ে দেওয়া মানেই পর করে দেওয়া। সে আমি জানি বাবা। সুন্দরী বউ এনেছ, সে সংসারে থাকবে না, সেও জানতুম। আর কার দোষ কি দোষ না, চারিদিকেই তো দেখছি। এখনকার কোনো মেয়েই আজকাল শ্বশুর শাশুড়ি দেওর ননদের সঙ্গে ঘর করতে চায় না। তাই যাও বাবা, আমাদের অদৃষ্টে যা আছে তা তো হবেই। তুমি আর কি করবে? লজ্জা পাবারই কথা। পেয়েছিলও নীতিশ। বলেছিল, ভাই তো কিছু আনছে মা, আমিও কিছু দেব, তোমাদের অসুবিধে হবে না, তুমি দেখো। তবু স্ত্রীর কথা ভেবে সে শান্তি পাবে, খুশি হবে এই আশায় একান্ত বেহায়ার মতোই চুপ করে থেকে শেষ পর্যন্ত পৃথক বাসায় উঠে এসেছিল। আলাদা সংসার করা মানেই সহস্রবিধ খরচা, বাড়ি ভাড়া, তার সাথে একটি লোক যে বাসন মাজা রান্না করা সবটি করবে। খাওয়া পড়া ছাড়া তাকে সেই রকম মাইনেও দিতে হবে। সব মিলিয়ে গোটা সংসারের খরচ চাপল নীতিশের কাঁধে। এসব টেনে মাকে কোনো মাসে ১০০, কোনো মাসে ৮০ টাকা দিতেই তার প্রাণান্ত হতো। এর জন্য একটা লজ্জা, বিবেকের দংশন, সবটাই কাজ করত তার মনে। প্রতি মাসেই একবার করে বিদ্ধ। কিন্তু স্ত্রীর মন পাবার জন্যে সে তাও সহ্য করেছিল। তবুও সে মন সে পায়নি, পাচ্ছে না, সেটা বুঝত। শুধু কারণটাই যা বুঝত না। স্ত্রীর মন মর্জি মেজাজের তল পেত না। সে সাধারণ গৃহস্থ ঘরের ছেলে, সংসারী, সংসার ভালোবাসে। মার রান্নার স্বাদ ঝিয়ের হাতে সে পায় না। তবু সেই স্মৃতির বশেই মোচা, ডুমুর, শাক ইত্যাদি কিনে আনে। কোনোদিনও যদি মালা নিজে কোনো রান্না করে, তাহলে হাতে যেন স্বর্গ পায়। না হলেও সে দুঃখিত হয় না, তৃপ্তি করে খায়, রান্নার ভালো মন্দ নিয়ে আলোচনা করে। এ সমস্তই মালার কাছে নিতান্ত নিম্ন সাধারণ মনোভাব। খবরের কাগজ একটা নেওয়া হয় তাদের, কিন্তু নীতিশ পড়ে না, বলে সময় নেই। রেডিওতে নাটক হচ্ছে, সে গল্প জুড়ে দেয়। সিনেমাতে যায় স্ত্রীর জন্যে।
নাটকের ভালো মন্দ অভিনয় কিছুই সে বোঝে না, বোঝেও না যে সে তাও স্বীকার করে। আসলে সময়ও কম। ওদের মার্চেন্ট অফিস ওভারটাইম দেওয়ার ব্যবস্থা আছে। নীতিশের সমস্ত মন পড়ে থাকে কি কৌশলে সে প্রতিদিন ওভারটাইম পাবে, নইলে মাকে টাকা দেওয়া দূরে থাক, ওদের নিজেদেরই সংসার চালানো যে দায় হয়ে পড়বে। লোকটা ভালো মানুষ, মালা তা বোঝে, সেইখানেই ওর আরো আপত্তি। আর যাই হোক, স্মার্ট বলা চলে না তাকে কোনো মতেই। কমাস, মোট হয়তো সব জড়িয়ে বছরখানেক স্টুডিওতে যাওয়া আসা করেছিল। তাও সে ছাড়া ছাড়া ভাবে, 4খানা ছবিতে সামান্য রোল অভিনয় করার জন্য যে কদিন যাওয়া লাগে সেই কদিনই। তাতে স্মার্টনেসের একটা ছদ্ম চেহারা দেখেছে, আসল নকল কিন্তু চিনতে শেখেনি। ওই একটা জগৎ যেখানে সকলেই স্মার্ট হবার, অন্তত দেখাবার চেষ্টা করে। যে সামান্য রোজগার করে মিস্ত্রি শ্রেণীর অথবা যারা নিতান্ত কর্মপ্রার্থী, তারাও স্মার্ট। দেখতে দেখতে তাই স্বামী সম্বন্ধে একটা ভাবমূর্তি তার গড়ে উঠেছিল। কিন্তু নীতিশ সে কল্পনার কাছাকাছিও যে পৌঁছাতে পারেনি। কিন্তু আরেকটি খামতি, যেটা কাউকে বলার নয়, এমনকি নিজের কাছেও স্বীকার করতে লজ্জা হয় মালার। স্ত্রী সম্বন্ধে যতটা সভয় সম্ভ্রম নীতিশের, যতটা পুতু ভাব, ততটা শারীরিক ক্ষুধা ছিল না। স্বামী স্ত্রীর দৈহিক মিলন কর্মটাকে সে কতকটা কর্তব্য পালন বলেই মনে করত। নিজের তরফ থেকে কোনো প্রবল আকুতি ছিল বলে বোধ হতো না, অন্তত মালার তো সেই রকমই ধারণা। এর সঙ্গে যখন লোকেনের প্রায় হিংস্র উগ্রতার তুলনা করত, সামর্থ্য, শিক্ষা, কামনা সব দিক থেকেই নীতিশকে তার অপদার্থ ও অনুপযুক্তই বোধ হতো। দীর্ঘদিন এই অবহেলা ও উদাসীন্য সহ্য করেছে নীতিশ। ক্রমে লক্ষ্য করেছে স্ত্রীর আচরণের মধ্যে তাচ্ছিল্য ও ঘৃণার চেহারাটাও। ক্রমশ সেও তিক্ত হয়ে উঠেছে, তিক্ত ও বিরক্ত। কথা কাটাকাটি শুরু হয়েছে। ক্রমশ সামান্য যেটুকু মুখোশ ছিল তাও খসে পড়েছে। তার ফলে এক এক সময়ে যে বাদানুবাদ কুৎসিত কলহে পরিণত হয়েছে, তাতে আর অবাক হবার কি আছে। নীতিশের সংসানুরক্ত মন সন্তান চায়, বোধ করি বিবাহের কল্পনা থেকেই চেয়ে এসেছে। সন্তান হলে হয়তো সে স্ত্রীর সব অবিচার অবহেলা অনায়াসে সয়ে যেত, কিন্তু তাও যে হয় না। তবু এরই মধ্যে যে স্ত্রীর ইচ্ছাকৃত ব্যবস্থা আছে, সেটা সে কোনোদিনই কল্পনা করতে পারেনি। সেইটাই জানল একদিন, এই সেদিন অকস্মাৎই বেরিয়ে পড়ল কথাটা। এটা যে কেন করেছিল মালা, তা সে নিজেই জানে না। এই ট্যাবলেটটার সন্ধান দিয়ে গেছিল তাকে লোকেন, কিনে দিয়েছিল সতর্কতা হিসাবে। কিভাবে ব্যবহার করতে হয় তাও বলে গেছিল। নিশ্চয়ই এদিকে ওই বয়সেই তার দীর্ঘ ইতিহাস। ক্রমে সেটা বুঝেছে মালা। না, লোকেনকে আর সে শ্রদ্ধা করে না, কামনাও না। তবু তাকে জড়িয়ে নিজের অভিজ্ঞতাটাও সে ভুলতে পারে না। তাকে মনে পড়ে না ঠিকই, কিন্তু তার আলিঙ্গনকেও সে ভুলতে পারে না। কিন্তু এখনই সতর্কতার কি প্রয়োজন? সন্তান না চাওয়ার কি কারণ? মুখে সে নীতিশকে যাই বলুক, নিজের রূপ ও যৌবন সম্বন্ধে অতিরিক্ত সচেতনতা, বারাঙ্গনা সুলভ ব্যগ্রতা সেটাকে ধরে রাখার এই কি আসল কারণ নয়? কে জানে, আজও মালা আশা পোষণ করে কিনা একদিন তার মূল্য ফিল্ম জগৎ বুঝবে, এসে ডেকে নিয়ে যাবে তাকে। সেই জন্যই নিজেকে প্রস্তুত রাখতে চায়। এটা সচেতনভাবে ভাবেনি হয়তো, অন্তত মুখে স্বীকার করতে পারত না। কিন্তু চরম সর্বনাশের সামনে দাঁড়িয়ে আজ নিজের মনের দিকে চেয়ে কেমন সন্দেহই হচ্ছে মালার।
বোধহয় এই অবাস্তব অসম্ভব আশাই তার জীবনের সার্থকতাকে নষ্ট করে দিল। একটা সন্তান হলে বর্তমান ও ভবিষ্যতের অবলম্বন হতো। মনের মধ্যে অকারণ এই ব্যর্থতা বোধ ও জ্বালাটা থাকতো না। স্বভাবের উগ্রতা কমে আসতো, সংসারও ভালো লাগতো। আশ্চর্য, জীবন ভরেই সে নিজের জীবনটা নষ্ট করেছে, সমস্ত সফল সম্ভাবনার মূলে ঘা দিয়েছে। যে ডালটা আশ্রয় হতে পারত সেটাই কেটেছে সে নিজের হাতে। কথাটা প্রায় এই প্রসঙ্গেই বেরিয়ে এলো। প্রায় প্রাত্যহিক কলহের মধ্যে ক্ষিপ্ত নীতিশ ওর সন্তানহীনতাকে বন্ধ্যাত্ব বলে ধরে নিয়ে একটা কটু মন্তব্য করে বসেছিল। সেটা সহ্য হয়নি মালার। স্ত্রীলোককে চিরন্তন দুর্বলতায় ফুঁস করে উঠেছে সে। কে বলেছে আমি বন্ধা? তোমার ছেলে তোমার মতোই হবে, সেই জন্যই আমি ইচ্ছে করে হতে দিইনি। স্বামী নিয়ে জ্বলছি, আবার ছেলে নিয়েও জ্বলতে স্বাদ নেই আমার। আড়ষ্ট হয়ে গিয়েছিল নীতিশ। অন্য সব স্বাভাবিক মনোভাবের চেয়ে বিস্ময় তার বেশি হয়েছিল। কথাগুলো যে বুঝতেই তার অনেক সময় লেগে গেছিল। এ কি বলছে মালা? পাগল হয়ে গেছে নাকি? না না, এ অসম্ভব। তাই কি কোনো মেয়ে পারে? এটাকে রাগাবার জন্যে বলছে, নাকি আঘাতটা গভীর ক্ষতস্থানে লেগেছে বলে যা মুখে আসছে তাই বলছে। তবু শেষ পর্যন্ত ব্যক্তিগত অপমানের জ্বালাটাই নীতিশের কাছে প্রবল হয়ে উঠল। সেও কঠিন কণ্ঠে বলল, তা মন্দ বলনি। আমার মতো না হয়ে তোমার মতো হলে আমাকেও যে সারা জীবন জ্বলতে হতো। অবশ্য তাতে তুমিও বুঝতে কি জ্বালায় অপরকে জ্বালিয়েছ। মালা সত্যি ক্ষেপে যায় যেন। বলে, ভাবছো আমি মিছে কথা বলছি? এই দেখো। সে ভেতরে গিয়ে আলমারি খুলে কাপড়ের তলা থেকে ওষুধের শিশিটা এনে সামনে ফেলে দেয়। বলে, কোনো ডাক্তারখানায় গিয়ে দেখিয়ে এসো, কিসের ওষুধ এটা জানতে পারবে। ওষুধের শিশিটা তুলে দেখার মতো অবস্থা আর থাকে না নীতিশের। পাথর হয়ে যায় সে। অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ু, পেশি সব অবশ ভারী হয়ে যায়। এ যে মিথ্যে নয় তা বোঝবার মতো জীবনের অভিজ্ঞতা তার আছে। অনেকক্ষণ পরে নিজেরই মনে হয় এক যুগ। সে কেমন এক ধরনের বিকৃত কণ্ঠে বলে ওঠে, এত ঘেন্না করো মালা আমায়? তাহলে তুমি ডিভোর্সের ব্যবস্থা করনি কেন? মালা উত্তর দেয়, কোথায় দাঁড়িয়ে করব? কার জোরে? টাকাই বা কোথায় আমার? ও, উপায় থাকলে করতে তবে। আমাকে ভালোভাবে বললেই আমি টাকা দিতুম মালা। সেটুকুর জন্যেও দুটো মিষ্টি কথা তো বলতে। কি কারণ দেখাতো? তুমি যে অন্য কারো সঙ্গে প্রেম কি ব্যভিচার করবে সে যোগ্যতাও তো তোমার নেই। আবারও কথা বন্ধ হয়ে যায় অনেকক্ষণ। তারপর তেমনি এলানো গলায় নীতিশ বলে, এরপর আর আমার বেঁচে থাকার কোনো কারণ নেই মালা, তাই না? আয়নায় নিজের মুখ দেখে নিজেরই লজ্জা করবে। তুমি আমার জন্য আর কোনো সম্ভাবনাও রাখলে না মালা। এ কি করলে? এরপর তো আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় রইল না। বিদ্রূপ তিক্ত কণ্ঠে মালা উত্তর দিয়েছিল, আত্মঘাতী সেই কটা কথা। ও, সেইটে বুঝি বাকি আছে? জ্যান্ত পেরে উঠলে না মরে আমার ওপর শোধ তুলতে চাও? মরার আগে ফলাও করে লিখে রেখে যাবে যে আমার জন্যেই তোমাকে মরতে হলো? নীতিশ জবাব দিয়েছিল, না, বরং পরিষ্কার করে লিখে রেখে যাব তুমি দায়ী নও। তাতেই তুমি খুশি তো? তাই লিখে রেখে গিয়েছে সে। সত্যি মরে প্রতিশোধ নিয়েছে। বোধ করি এতদিনের এই দীর্ঘ দাম্পত্য জীবনের
দুঃসহ বলেই দীর্ঘ, সব অন্যায় সব অবিচারের শোধ নিয়েছে সে। নিজের প্রাণটারও চরম মূল্য আদায় করেছে। এর চেয়ে যদি সে লিখে রেখে যেত যে তার স্ত্রী তার মৃত্যুর জন্য দায়ী, তবু মালা বলতে পারত যে ঝগড়ার ফলে রাগের মাথায় লিখে রেখে গেছে কথাটা। অনেকে বিশ্বাসও করত। এখন আর সে পথও রইল না, কোথাও কোনো উপায় রইল না, কোনো যুক্তি দেবার কোনো কারণও রইল না। কে জানে আরও কতকাল বাঁচবে সে। যতদিন বাঁচবে ততদিনই পরিচিত সকলেই হয়তো তাকে পরিহার করে চলবে। মা বাবা তিরস্কার করবেন, অনুযোগ করবেন, তাকে শুনিয়ে বিলাপও করবেন। একদিন যে তাঁরাই জামাইকে অযোগ্য ভেবেছিলেন, সে কথা আর কারও মনে পড়বে না তখন। ঘরে বাইরে কোথাও কোনো সহানুভূতি পাবে না সে কোনোদিন, কোনো ভালোবাসা কি অবলম্বনও না। যে লোকটা তাকে বিপদে রক্ষা করতে ভালোবাসতে পারত, একটু সহানুভূতি কি দুটো মিষ্টি কথার জন্য প্রাণপণ করতে পারত, একমাত্র যে বন্ধু ছিল জীবনের, শুভানুধ্যায়ী ছিল, তাকে আজ সে নিজেই মেরে ফেলেছে। আজ আর তাই ভেবে কি লাভই হবে। শুনছিলেন আজকের গল্প শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত দায়ী। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে। নমস্কার।